আমার যে বন্ধু ওই যে তৌফিক তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাসনি। তৌফিক আমারে তখন বলল যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু ভাসতেছে। এটা এক সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকে যাবে, তারপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত এসে ওইখান থেকে আটকায় আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো ভাসতেছিস। তোর জীবনে একটা সময় আসবে, যারা এখন তোরে দেখে এইভাবে হাসাহাসি করে তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে। তোর জীবনে হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল ওই দিন যাত্রাবাড়িতে। ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা, সেইয়া মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে, হতভম্ব হয়ে গেছি। মানে একবারে কমন হল, যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো আর পরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব। তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সুরওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান। বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন তাহলে এখান থেকে আমি এটা উড়াই দিব, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে। এর মানে ঘুষের প্রচলন তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি। আমি ওনারে বলছিলাম, আমার কেউ বলছে টাকা পয়সা দিয়ে উঠাইতে পারবেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন। সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচন্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিকে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কাগজ বলছি না, আমি নিয়ে আসছি, আমার দরকার আছে। হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নেই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন এমন, আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করে, এরপর তো এমনি পেয়ে যাবা। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকে ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন এমন, আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমার যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা ওঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাবো। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা তো যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তাই আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নেই। বলছে না, দেওয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছে, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে, সারাদিন দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানেরা বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে, 11:30টার দিকে একজন ভদ্রলোক, উনি আরও উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে। বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকালে দেখে গেছি এখানে দাঁড়ায় আছো, কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলে দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত। তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনো মনে আছে সব কিছু, 4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগলি নিচে দিয়ে কাগজটা হাতে নিয়ে। বলছে তুমি কিসের জন্য আসলে? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে পড়তে পারবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কিভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই, বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাউ। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছেন, নিয়ে বলছে যে ওরে একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরে অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে? বলছে ওই ছেলে দাও কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পরে উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম,
তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই। কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি। উঠাইয়া কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই ভর্তি হতে। তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম তাও ভর্তি হতে পারবো না। তা আমার কাছে 140 টাকার মতো ছিল। তা আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরে এসে বললাম, ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2 বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সোহরাওয়ার্দীতে পড়তাম সরকারি কলেজে, মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি ভর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্পটা যতটুকু শুনেছি, যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি করতে যাচ্ছে, আমি জানি।